হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওয়ে শেয়ার করব আমাদের বেলপাহাড়ি রোড ট্রিপের কথা। সকাল সকাল 5টায় উঠেই আমরা বেরিয়ে পড়লাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। কোলাঘাট হয়ে লোদাশুরি জঙ্গল দিয়ে পৌঁছে গেলাম বেলপাহাড়ি। আর কি খেলাম, কোথায় ছিলাম এবং কি অ্যারেঞ্জমেন্ট সব ডিটেলস শেয়ার করব আজকে। তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। আমরা 5:24 বাজে আমরা শুরু করেছি আমাদের জার্নি। এখান থেকে সোজা আমরা গাড়িতে একদম তেল ছিল না, তাই বাড়ি থেকে বেরিয়েই গাড়িতে ফার্স্টে তেল ভরে নিয়ে আমরা চলে গেলাম আমাদের ফার্স্ট স্টপ কোলাঘাটের উদ্দেশ্যে। আমাদের সাথে দুটো গাড়ি ছিল, একটাতে ছিলাম আমি আর ঐশ্বর্য, আর একটায় কৌশিকের ফ্যামিলি আর অভিষেকের ফ্যামিলি। সো সবাই মিলে ফার্স্টে আমরা মিট করলাম কোলাঘাটে। গাড়িটাকে এখানে পার্ক করলাম, দিয়ে আজকের ব্রেকফাস্ট মানে ওইদিকে শেরি পাঞ্জাবও দেখা যাচ্ছে। তো ওই যে দেখা যাচ্ছে ওইদিকে শেরি পাঞ্জাবও আছে। তো আমরা মোটামুটি এদিকে অপোজিট একটা অন্নপূর্ণা বলে রেস্টুরেন্টে ঢুকেছি, দিয়ে ব্রেকফাস্টটা সারবো, দিয়ে তারপর বাকিটা। এখন টাইম মোটামুটি হলো 7টা সাড়ে 7টা মতো। তারপর ফিনিশ করব আমরা আমাদের, মানে স্টার্ট করবো নেক্সট জার্নিটা। এসব কি অভিষেক স্মার্ট ওকে বলছি, পাপা দেখাচ্ছে কিছু বলতে হবে। তুমি ক্লান্ত নয়? বাকিরা কোথায় গেল? এখানে আমরা মোটামুটি দোকান খুললাম রীতিমতো বলা যায়, কিছুই তৈরি হয়নি। কালকে ফ্রেশ তরকারি দিয়ে খাবো। অভিষেক কিছু বলতে? কালকে ফ্রেশ তরকারি দিয়ে আমরা পরোটা খাবো। দেখা যাক কেমন হয়। আমরা ডিম অমলেট খাবো, তারপর যাওয়া যাবে ব্রেকফাস্ট কমপ্লিট করে। 7:30 আমি অনেকদিন পর ব্রেকফাস্ট করছি, তো মোটামুটি তো আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? লোদাশুরির দিকে, তাই তো? এটা লেখাটা দেখা, এখানে লেখা আছে যা কামাই সব ইয়ে ভাই, আমাদেরও সেম ব্যাপার, তার মধ্যেই আমরা ঘুরতে যাই। আরেকজন নেই, কৌশিক কোথায়? কৌশিক ওখানে আছে। মোটামুটি রোদ্দুরটাও বাড়ছে আস্তে আস্তে। অপূর্বা এই যে, আর তারপর আমরা রুট ধরে এগোবো। আমার বউটি এখানে। ব্রেকফাস্ট ছেড়েই আমরা এগিয়ে চললাম লোদাশুলির উদ্দেশ্যে। আশেপাশে প্রকৃতি দেখতে দেখতেই গাড়ির অ্যাক্সিলারেটর পা রাখতেই গাড়ি ছুটলো ঝড়ের বেগে আমাদের গন্তব্যের দিকে। আর নতুন নতুন জায়গা আরও এক্সপ্লোর করতে থাকলাম। এরকম একটা ম্যাজেস্টিক ভিউ নেওয়ার জন্য আমরা রাস্তার ধারে দাঁড়িয়েছি। এই যে হাইওয়ে, আর দুদিকে পুরো জঙ্গল, ঠিক আছে? তো অসাধারণ লাগছে। তো আমি আর না মানে কি বলবো, দাঁড়াতে পেরে আমি বললাম গাড়ি সাইড করাই ভালো, দিয়ে শুধুমাত্র ভিউটা নেওয়ার জন্যই। কি সুন্দর লাগছে লাল মাটির মধ্যিখান দিয়ে। আর কি বলবো, জঙ্গল প্রকৃতি সৌন্দর্য এত অপরূপ, খুবই ভালো লাগছে যাকে বলে। তার জন্য আমি একটু জাস্ট শেয়ার করতে চাইলাম এই ভিউটা সবার সাথে। তো দেখা যাক, মানে আমি তো বলবো জার্নি যত এগোচ্ছি তো ঝাড়গ্রামের দিকে তত সুন্দর ভিউ পাচ্ছি। বেলপাহাড়িতে গেলে তো আরও ভালো হবে। তো মোটামুটি এখনকার মতো ক্লোজ করছি, আর নিজের চোখের ক্যামেরায় ভিউটাকে তোলার চেষ্টা করি। জানিয়ে রাখা ভালো, বারাসাত থেকে লোদাশুলি পৌঁছাতে আমাদের 4খানা টোল পড়েছিল। অলমোস্ট টোটাল আমাদের 300 মতো টোল ট্যাক্স দিতে হয়েছিল, এবং সেভাবেই আমরা পৌঁছলাম লোদাশুলিতে। আর কিছুক্ষণ ওয়েট করলাম অভিষেকদের গাড়িটা পৌঁছানোর জন্যই। এই ঝাড়গ্রাম ঢুকছে, এই ব্রিজটা দিয়ে যেতে হবে। এই লোদাশুলি এইখানটা দাঁড়াই, এরা আসুক। এই লোদাশুলি ঢুকলাম, বুঝলা? লোদাশুলি থেকে ডান দিক নিলেই ঝাড়গ্রামের দিকে রাস্তাটা চলে যায়। আশেপাশে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা গেস্ট হাউসে পৌঁছানোর আগে কয়েকটা টুরিস্ট স্পট এক্সপ্লোর করলাম। ফার্স্টেই আমরা গিয়েছিলাম আমাদের প্রথম পয়েন্ট, যেটা ছিল ঝাড়গ্রাম রাজবাড়ি। ঝাড়গ্রাম রাজবাড়ি পৌঁছাতেই ওখানে মোটামুটি গেটের সামনেই গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। তো সেখানেই আমরা পার্কিংয়ে আমাদের গাড়িটা রাখলাম। ভালো মতোই সুবন্দোবস্ত আছে, ওখানে আমরা আমাদের গাড়িটাকে রেখেছি। এখানে
পার্ক করার পর আমি জানি না, হয়তো যখন ভিড় থাকে তখন এগুলো হয়তো পেড পার্কিং হয়ে যায়, এখন তো ফাঁকাই আছে লোকজন না থাকার জন্য। তো আমরা পার্কিংয়ে আমাদের গাড়িটাকে পার্ক করার পর এগোচ্ছি রাজবাড়ির দিকে, দেখি কোনো টিকিট যদি থাকে। আর ওয়েদারটাও এখন যথেষ্ট ভালো, ঠান্ডা মোড়ে মানে যতই ভালো হয়, একটা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু ড্রাই ওয়েদার, মানে খুব কষ্টকর না, যতটা ভেবেছিলাম হিউমিড হবে বা কষ্টকর সেরকম কোনো ব্যাপার না। কিন্তু আশেপাশে খুব সুন্দর ফুল আছে, এগুলো মনে হয় কাগজি ফুল, বগনবুলিয়া যেটা আমরা বলি, কালার চাবি লক আছে। চাবি দিয়ে দেবো? হ্যাঁ, সুন্দর। এবার আমরা গেটের দিকে এগোই, ওই যে গেট রাজবাড়ির। এই রাজবাড়ি থেকে এলাম ভেতরে, ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তার জন্য আমরা বাইরে থেকেই ছবি তুলে চলে যাচ্ছি। তো এই গেটের বাইরে এখন একটা ছবি তুলে আমরা পরের দর্শনীয় স্থানের জন্য যাবো। এটা খুব ভালো লাগলো, ভেতরটা খুব সুন্দর। রাজবাড়ি এই ওই যে দূরে রাজবাড়িটা, তো ভেতরে তোলা যাবে না তো ছবি, তাই আমি বাইরে থেকেই তুলেছি, ভেতরটা দেখে এসেছি, খুব সুন্দর। এই হচ্ছে দুলুং রিভার, এখানে এটা মোটামুটি বর্ষার টাইমে পুরো দুদিক ভেসে যায়। এখন যেহেতু মানে সবে গ্রীষ্মকাল শুরু হচ্ছে, শীতের শেষ, তাই শুকনো, কিন্তু নর্মাল কিছুদিন পরেই যখন বর্ষার টাইমটা, এটা শুনেছে পুরো পুরো দুদিক উপচে যায়, এই রাস্তাটা পুরো ভরে যায় পুরোপুরি। তো আমরা যাওয়ার পথে দেখলাম দুলুং রিভারের দুলুং সেতু, তাই এই এবারের মতো। এখন আমরা চলে এসেছি চিল্কিগড় রাজবাড়ি, ওই হচ্ছে এন্ট্রান্স, ওখান দিয়ে গাড়ি ঢুকিয়ে এখানে পার্ক করা যাবে। আর এই হচ্ছে রাজবাড়ি, রাজবাড়ির ভেতর বিভৎস বড় একটা মাঠ আছে, ওখানে রাজবাড়ির পুরনো মন্দির এখন ভগ্নদশা প্রায়, এদিকে আর একটা মন্দির আছে, এখানে একটা নতুন মন্দির করা হয়েছে, দেখা যাক এটা কোন ঠাকুরের মন্দির। এটা শিব মন্দির, এখন বন্ধ আছে। আর ওদিকের ওই মন্দিরটা খোলা আছে, ওই মন্দিরটার দিকে যাওয়া যাক, দেখি কী আছে। এই মন্দিরটা এখন খোলা আছে, আমরা জানি এটা ভেতরে একটা মন্দির। এই চিল্কিগড়ের রাধাকৃষ্ণ মন্দির, কুলো দেবতা। তো আমরা মন্দিরটা দেখি, এখন পুজো চলছে, প্রসাদ পাওয়া যাবে নাকি খোঁজ করি। মোটামুটি ভগ্ন প্রায় অবস্থা, না না বেশ ভাঙাচোরা মন্দির, অনেক পুরনো বোঝা যাচ্ছে। তো মোটামুটি আগে ভালোই অনুষ্ঠান পুজো পুজো হতো বোঝা যাচ্ছে, এখন জানি না কেন মেনটেন হয় না, এখনো পুজো চলছে। রাজবাড়ির মধ্যে আমরা যাচ্ছি, ভেতরটা খুব সুন্দর, এখানে খুবই এটা ভগ্নপ্রায় অবস্থা, এখন মিসইউজ হচ্ছে বেসিক্যালি প্রপার্টিটা, কিন্তু একটা ইমেজে এটা বেশ বড়ই ছিল সেটা বোঝাই যাচ্ছে। এগুলো কি থাকার জায়গা নাকি ঠাকুরের? মন্দির লাগোয়া একটা অংশ, অবশ্যই কিছু একটা। দেখেছো এর মধ্যে দিয়ে গাছ হয়ে গেছে। হ্যাঁ, পুরোপুরি মেনটেন্সের অভাবের জন্য জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে। আসলে তবে একটা শান্ত ব্যাপার পাওয়া যাবে জঙ্গলের মধ্যে মোটামুটি। বাহ, ভেতরে একটা রাজবাড়ির পুরো সেট নেই, বারান্দা। এইটা হচ্ছে রাজবাড়ি লাগোয়া মন্দিরের প্রবেশ পথ, তার মানে আগেকার দিনে রাজার বাড়ির লোকেরা এখানে ডাইরেক্ট যাতে মন্দিরে আসতে পারতো, তার জন্য এটা ডাইরেক্ট রাস্তা ছিল মন্দিরের সাথে বাড়ির কানেক্ট করার। হতে পারে এটা ঠাকুর দালান, এখানে পুজো হতো। আর বিভিন্ন ঘর নিশ্চয়ই পুজো বা পুজোর লাগোয়া, কারণ প্রত্যেকটা জায়গাতে একটা ঠাকুরের সিম্বল দেওয়া আছে, দেখছি হোম সাইন দেওয়া আছে। আর এই হচ্ছে রাজবাড়ির মেন এন্ট্রান্স। এখানে আমি দেখতে পাচ্ছি একটা ছোট গাড়িও রয়েছে, তার মানে যেহেতু জগন্নাথ দেবের মন্দির আছে, রথ বেসিক্যালি এটা, নিশ্চয়ই হয়তো এখন এটা বেরো করা হয়, এই যে রথটা রাখা রয়েছে। আর এখন মোটামুটি ভিতরে অফিসে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ, রাজবাড়িতে বাইরে পর্যন্তই দেখা যায়। তো মোটামুটি ওই গেট থেকে ভেতর পর্যন্ত টোটো নিয়েও অনেকে আসছে,
টোটো সার্ভিস কন্টিনিউর জন্য। আর এই রাজবাড়ির ভেতরে এখন বেসিক্যালি এন্ট্রান্স বন্ধ, মানে ভেতরে প্রবেশটা কমপ্লিটলি নিষিদ্ধ। ওখানে গাড়ি রেখে বাকিটা দেখা যেতে পারে। वो लंदन में जाके वॉक करेगा। চিল্কিগড় রাজবাড়ির থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আমাদের পরের পয়েন্টের দিকে, যেটা ছিল কনক দুর্গা মন্দির। জঙ্গলের মধ্যেই মন্দিরটা অবস্থান করে এবং মন্দির যাওয়ার জন্য প্রপার রাস্তা এবং তাছাড়াও লাগোয়া পার্কিং রয়েছে। আস্তে আস্তে সেই রাস্তা ধরেই আমরা পৌঁছে গেলাম পার্কিংয়ে, এবং পার্কিংয়ে আপনাদের 50 টাকা ফিস দিতে হবে এক একটা গাড়ি পার্ক করার জন্য। গরমকাল, যদিও লোক সংখ্যা কম ছিল, তাও কিছু লোক ছিল এবং গাড়ির ব্যবস্থাও ছিল। আমরা গাড়ি রেখে সেখানে দেখলাম আরও অনেক কি বলবো অ্যারেঞ্জমেন্ট আছে, যেরকম স্ন্যাক্স, খাবার দাবার ও ঠান্ডা পানীয় সব রকমই নেওয়া যেতেই পারে। সো মোটামুটি গাড়িটাকে পার্ক করে আমরা মন্দিরের গেটের উদ্দেশ্যে চলে গেলাম মন্দির দর্শনের দিকে বা দেবী দর্শনের জন্য। হচ্ছে কনক দুর্গা টেম্পলের এন্ট্রান্স, ওখান দিয়ে ঢুকতে হয় বেসিক্যালি। ওখান দিয়ে ঢুকে কোনো টিকিটের ব্যবস্থা নেই। আস্তে আস্তে এই রাস্তাটা মন্দিরের দিকে এগোচ্ছে। বেশ সুন্দর, গাছের মধ্যেখান দিয়ে রাস্তা সোজা মন্দিরে গিয়ে পড়ছে। আর এই গরমের মধ্যে বেশ আরামদায়ক এই গাছের ছায়াটার জন্য। যাই মন্দিরটার ভেতরে যাই, দেখে আসি। এই মন্দিরের রাস্তার ভেতর দিয়ে যাওয়ার জন্য একটা এখান দিয়ে জলপথ টাইপের আছে, মানে এটা আমি জানি না আগে হয়তো নদী ছিল কি নালা। এখানে খুব বিভিন্ন রকম পাখি রয়েছে, এখান দিয়ে দেখা যায়। এটা মন্দিরে ঢোকার যে এন্ট্রান্সের সাইড দিয়ে ক্রস করছে। মন্দিরের ভিতর অজস্র হনুমান এখানে আছে। এই যজ্ঞস্থান থেকে এই হচ্ছে মেন মন্দিরটা। এখানে অতিথি নিবাসও আছে, ভিতরেও যাওয়া যাবে। আমি ভিতরে একবার ঘুরে আসি, যাবে না? অজস্র হনুমান রয়েছে এখানে। কনক দুর্গা মন্দির থেকে বেরোতে বেরোতে অনেকটাই দুপুর হয়ে গেছিল, তার জন্য খুবই খিদে পেয়ে গেছিলো। তাই একটা দোকানের সন্ধানে আমরা বেরিয়ে পড়লাম এবং রাস্তা বেশ ভালোই ছিল। পাকা রাস্তা ধরে আমাদের গাড়ি চলতে থাকলো আমাদের গেস্ট হাউসের দিকে। আর যদি রাস্তায় কোনো দোকান পাওয়া যায় বা খাবারের খোঁজ পাওয়া যায়। আজকে আমাদের ফার্স্ট দিনের খাওয়া দাওয়া এখানে, এটা পান্তা ভাতের সাথে আলু ভাতে আর কুমড়ো ফুলের বড়া, পেঁয়াজ, লঙ্কা, কুমড়ো ফুলের বড়া। এটা কমপ্লিমেন্টারি, আজকে খেতেই হবে সবার জন্য। এটা না খেলে এখানকার লোকাল কুইজিন খেতেই হবে। দেখা যাক তারপর মেন কোর্সে কি আসে। মেন কোর্সে সব খাবার চলে এসেছে, স্পেশাল থালি। এখানে আছে উচ্ছে ভাজা, কাঁচকলার তরকারি, ডাল, উষ্ণ, পাঁপড়, চাটনি, আর আলাদা করে মাছ আর চিকেন, মাটন যা খুশি নেওয়া যেতে পারে। আর এরকম মোটা ছোলের ভাত। ভাতটা দেখা দেবে, মোটা চালটা। এখানে আছে পুঁই শাকের একটা তরকারি, মোটা চালের ভাত। এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে। তো এই হলো আমাদের গেস্ট হাউস, মানে হোমস্টে। এবারে প্রথমবার আমি হোমস্টেতে থাকছি। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি দুপুরে একটা হালকা ঘুম দিয়ে। এই হচ্ছে এন্ট্রান্স, লাল পিঁপড়ের, নামটাও খুব ইউনিক আছে। তো এদের মেন গেট, এই সাইডে পুরো এরিয়াটাই এখনও মনে হয় চাষাবাতি হয়, আশেপাশে গাছে ভর্তি। সন্ধ্যেবেলার দিকে বলে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু মেন গেট দিয়ে গেলে এদের প্রপার্টিটা খুব সুন্দর, নতুন প্রপার্টি একদম। দেখতেই পাচ্ছেন এইখানে সুন্দর পার্কিংয়ের একটা ব্যবস্থা রয়েছে। আর ওইদিকে ওদের কিচেনটা। সো এখানে কিচেন দুটো ফ্লোরে এদের অ্যারেঞ্জমেন্ট কমপ্লিটলি। নিচের ফ্লোরেও থাকা যায় আর ওপরের ফ্লোরেও এসি, নন এসি বোথ টাইপের রুমস আছে। তো রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, উইথ সেপারেট অ্যাটাচ বাথরুম। আর এদিকে এদের থাকার জন্য, সরি, এখানে এদের খাওয়ার জন্য প্রপার অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো যে কেউ ফ্যামিলি নিয়ে আসলে তাদের জন্য খুবই সুবিধা হবে। যেমন নিজস্ব গাড়িও রাখার, পার্কিংয়ের ঠিকঠাক ব্যবস্থা রয়েছে। অনেকটা এরিয়া নিয়ে তৈরি, তার জন্য ইজিলি যদি 3-4টে গাড়ি তো
এমনি চলে যাবে। আর এই এখানে প্রপার্টিতে যা রুম আছে অনেকগুলোই হয়ে যেতে পারে, অনেকগুলো ফ্যামিলি একসাথে আসতে পারে। 10টা রুম আছে, সো 10খানা রুমের জন্য এই যে কেয়ারটেকার দাদা সেটাপে আছেন, উনি দেখাশোনা করছেন এখন। আর সকালে আর 2 দাদা ছিলেন, মানে দুপুরের দিকে আমরা যখন চেক ইন করেছিলাম। সো চেক ইন অ্যান্ড চেক আউটের টাইমটাও মেনশন করা আছে এখানে। 11টায় চেক ইন টাইম আর চেক আউট 9টার সময়। সো খুব মানে নতুন প্রপার্টি, রং ফং অ্যান্ড সেট আপ দেখেই ভালোই বোঝা যাচ্ছে। আমরা আজকে কালকে এখানেই থাকবো অ্যান্ড আশীর্বাদ সেটা এক্সপ্লোর করবো, সবচেয়ে বড় কথা। তো আজকের দিনটা দেখা যাক, আজকে আমাদের রেস্টেই কাটবে, কারণ সকালটা খুবই হেক্টিক গেছে। ওই 230 কিলোমিটার জার্নি করে এসে দেন মানে 200 কিলোমিটার গাড়ি চালিয়ে তার সাথে আমরা এখানে 2-3টে লোকাল জায়গাও গিয়েছিলাম, 2টো রাজবাড়ি, একটা মন্দির কমপ্লিট করেছিলাম। তো একটু প্রত্যেকে মোটামুটি উইকই আছি। এখনকার মতো এটা বন্ধ করি, রাত্রিরে এখানেই রেস্ট নেওয়া হবে। টাটা। এই আমরা ঝাড়গ্রাম মানে বেলপাহাড়ি মার্কেটে এসেছি। তো মার্কেট বেশ বড়ই আছে, দোকানপাট এখনও খোলাই আছে। এখন 7টা 7:30 মতো বাজে। রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছুই দেখা যাচ্ছে। দোকানগুলো বেশ বড়ই, মানে কালেকশানও খুবই ভালো। তো এটা বেসিক্যালি রাতের মার্কেট বলা যেতে পারে। সব কিছুই রয়েছে ওখানে। সকালে আমরা খেয়েছিলাম এই কাঁচা লঙ্কাতে রেস্টুরেন্টটা থেকে। এখন আমরা একবার একটু আশেপাশে দেখে নিয়ে, মার্কেটটা যথেষ্ট বড় কিন্তু। আর হ্যাঁ এক্স্যাক্টলি মার্কেটটা অনেক ছড়ানো কথা। লোকাল মার্কেট ঘুরে আমাদের গেস্ট হাউসের দিকে যাচ্ছি। মোটামুটি আস্তে আস্তে সবই বন্ধ হওয়ার টাইম, 8টা বাজতে যাচ্ছে। আর এসব জায়গায় মোটামুটি রাত্রি খুব তাড়াতাড়ি নেমে আসে বলা যেতে পারে। এই হচ্ছে থানা এখানকার, বেলপাহাড়ি থানা। থানাটা বেশ বড়ই, বেলপাহাড়ি থানায় ভেতরে একটা মন্দির আছে। হ্যাঁ ভেতরে একটা মন্দিরও দেখা যাচ্ছে। আর আমরা যেখানটা আছি তার পাশেই একটা হসপিটাল আছে, মানে লোকাল হসপিটাল, বেলপাহাড়ি হসপিটাল যেটা। তো সেটাও দেখাবো। রাস্তাঘাটও মোটামুটি ফাঁকাই, আর কিছু রাত্রির হয়ে এসছে 8টা বাজলে মোটামুটি যেরকম হয় গ্রামের দিক। এটা গ্রাম না অ্যাকচুয়ালি, প্রপার সেন্টার বলা যেতে পারে, সিটি এটা বাড়ি। তো এরপর কতদূর পর্যন্ত যাই, গেস্ট হাউসের দিকে রাস্তা, এখান দিয়ে গেস্ট হাউসে যাবো। এখন এখানে সব চপ থেকে শুরু করে দিচ্ছি সবই পাওয়া যাচ্ছে, মিষ্টির দোকান, বড় ছোটো ছোটো দোকানগুলো সব এখানে আছে, মুদিখানার দোকান, মার্কেট যেরকম হয়। তো আস্তে আস্তে রাত্রির হয়ে যাচ্ছে। আমাদের গেস্ট হাউসটা ওখানে লালপিঁপড়ে গেস্ট হাউস, ওর পাশে একটা হসপিটালও আছে। আমরা কালকে এখান থেকে চপ ট্রাই করবো, ইচ্ছে আছে। গেস্ট হাউসের দিকে রাস্তা। আচ্ছা তুমি কত ফুলের গন্ধ না? দিনের শেষের এখানে একটা ডায়াগনস্টিক সেন্টারও আছে, সব কিছুই আছে এখানে। হসপিটালটাও এই রুটেই, লোকাল বেলপাহাড়ি যে হসপিটাল সেটাও এই রুটে। তো তার জন্য এইখানে যদি কেউ গেস্ট হাউস নেয়, একটা সুবিধা হচ্ছে কারেন্ট যাওয়ার কোনো চান্স নেই। এটা একটা বিরাট বড় সুবিধা হসপিটাল এরিয়া হওয়ার জন্য। পাশে একটা স্কুল তৈরি হচ্ছে মনে হয়, এই প্রপার্টিটা তাদেরই। অন্ধকারের মধ্যে আমি জানি না কতটা কি দেখা যাচ্ছে। ওই দিকটা পুরো জঙ্গল, শিশু গাছের জঙ্গল। সকালে দেখবো, এই যে একটু জুম করছি, গাছগুলো দেখা যাচ্ছে যদি, সকালে দেখতে হবে এটা। এখানে সেরকম কিছু নেই, মানে স্টে করেও খুব একটা দিয়ে লোকাল এখান থেকে বন্ধ হয়ে যাওয়া। মোটামুটি 8টাতেই এখন রাত্রির পুরোপুরি নেমে এসছে যাকে বলে। এখানকার লোকাল বেলপাহাড়ি হসপিটাল যেটা গ্রামীণ হাসপাতাল, এর থেকে একটু এগিয়ে আমাদের
গেস্ট হাউস। একটু অন্ধকার দিকে রাস্তাটা বলতে গেলে, কিছু কিছু আলো আছে, দোকানপাটও দু একটা আছে। এদিকে একটা, এদিকে পুরো জঙ্গলটা, এদিকে সকালে হয়তো ভালো ক্লিয়ার দেখা যাবে। বাবারে কত বড় একটা শুয়োর। রাত্রিরের একটা প্রশান্তি আছে। এই আমাদের লাল পিঁপড়ে গেস্ট হাউস ঢোকার রাস্তা। তো অন্ধকারই মোটামুটি, ওই ডান দিকে গেস্ট হাউস আমাদের। আজকের রাত্রির মতো জার্নি এখানেই শেষ হচ্ছে। লোকাল সাইট সিন করা কমপ্লিট। তো কালকের জন্য ওয়েট করবো, রেস্ট নিই, ডিনার সারি। আমাদের দিকে দেখে আসিস। তো আমরা খাবার পর পুরো প্রপার্টি এখন ক্লোজ হয়ে গেছে, দরজাও বন্ধ করে দিয়েছে। আমরা লাস্ট শোয়ার আগে একটু হালকা ঘুরে নিচ্ছি, দিয়ে এখানে একজন বাঘের চিন্তা করাচ্ছে, কদিন আগে বাঘ এসেছিল বলে মোবাইলে বাঘ এর আওয়াজ শুনিয়ে। তো একটা আলাদাই নিস্তব্ধতা আছে, সব লাইট ফাইট বন্ধ, জঙ্গলের মধ্যিখানে প্রপার্টিটায়, আলো চলে গেছে, আলাদাই একটা ফিল আছে। এরপর আমরা চলে যাব রুমে। তো গুড নাইট সবাইকে আজকের মতো, কাল অনেক সকাল সকাল বেরোতে হবে, 5টা 5:30 টার্গেট। টাটা।